শাশ্বতী রায়ের লেখা গল্প বিখ্যাত। বাস থেকে নেমে প্রায় ছুটতে ছুটতে বাড়ি ফিরছিল সমিতা। আর্যর আসার সময় হয়ে গেছে। বড়দিকে আগে থেকে বলে রাখা সত্ত্বেও উনি শেষ পিরিয়ডে মিটিংটা রাখলেন। আজ টিফিনের পর আর ক্লাস ছিল না তার। ভেবেছিল 3:30 নাগাদ বেরিয়ে আসবে, কিন্তু পারল কই। মাঝখান থেকে এই মিটিংয়ে যে কথাগুলো বলবে বলে ঠিক করে রেখেছিল, তাড়াহুড়োয় সেগুলো বলাই হলো না। যাকগে, কি আর করা যাবে। ঘড়ির দিকে দেখল সমিতা 5:15। একটু আগে আর্যকে ফোন করেছিল। সে বলেছে লাগেজের জন্য দাঁড়িয়ে আছে। এরপর ট্যাক্সি ধরে গড়িয়ে আসতে কম করে 1 ঘন্টা। ততক্ষণে আশা করি সব রেডি করে ফেলতে পারবে সে। হুম, বাবা, বিয়ের 10 বছর পূর্ণ হলো আজ। আর সেভাবে দেখতে গেলে বিয়ের আগে পরে মিলিয়ে 15 বছর। বাড়িতে ঢুকে চটপট স্নান সেরে নিল সমিতা। অলিও স্কুল থেকে ফিরে ঘুমিয়ে টুমিয়ে একেবারে ফ্রেশ। পাশের বাড়ির মেয়েটির কাছে পড়ছে সে এখন। 5টা থেকে 7টা অবধি তার টিউশন টাইম। মেয়েটিকে বলাই আছে, অলির প্রতিদিনের হোমওয়ার্ক করিয়ে দেয় সে। স্কুলে সারাদিন বকবকের পর মেয়ের হোমওয়ার্কের ঝক্কি সে নেয় না। তবে হ্যাঁ, শনিবার দিনটা সারা সপ্তাহের কাজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সে। অন্যান্য বিষয়ের সাথে ইংরেজিটাও অলির দিদিমণি পড়ালেও সে নিজেও গল্প কবিতাগুলো একবার বুঝিয়ে দেয় মেয়েকে। স্নান সেরে আজ আর নাইটি পরল না সমিতা। লাল হলুদ বাঁধনি সালোয়ার কামিজে সাজালো নিজেকে। ড্রায়ারে চুলটা হালকা শুকিয়ে পিঠের উপর ছড়িয়ে রাখলো। ঠোঁটে আলতো করে নুড শেপের লিপ কালারটা বুলিয়ে কপালে ছোট্ট একটা বিন্দি লাগিয়ে নিল। আর্যর খালি কপাল পছন্দ নয়। সেজেগুজে আয়নায় ভালো করে নিজেকে দেখল সে। কাছ থেকে দূর থেকে না, মন্দ হয়নি শ্বাসটা। 39-এও তাকে 30-এর বেশি ভাবা কঠিন। মা, ও মা! অলির ডাকে হুঁশ ফিরল তার। কি রে, উঠে এলি যে? তোর দিদিমণি চলে গেছে? 7টা বাজতে তো ঢের দেরি। উফ মা, ম্যাম কফি খাচ্ছে, তাই একটু উঠে এলাম। ওহো, তাই বল। তুমি কত সেজেছ মা! কেমন লাগছে রে? আমার মা তো সব থেকে সুন্দর। অলির গালটা টিপে দিল সমিতা। ধুস, সে তো আমার মেয়েটা। মা মেয়ের কথার মাঝেই বেল বেজে উঠেছে। বাবা বাবা করে এক ছুটে অলিও দরজায়। এক নিমেষে চেয়ারে উঠে দরজার ছিটকিনি খুলে দিয়েছে। সমিতা পৌঁছানোর আগেই অলিকে কোলে নিয়ে আর্য ভিতরে এসে পড়েছে। কি হচ্ছে অলি? ম্যাম বসে আছেন না? যাও। এক হাত জিপ কেটে অলি স্টাডিতে ঢুকে পড়েছে। সুটকেস হাতে আর্য বেডরুমে। কি মনে হতে অলির স্টাডিতে গেল সমিতা। অলির ম্যামকে বলল, আজ ওকে ছেড়ে দাও পরমা। ওর বাবা এসেছে এতদিন পর। মেয়ের আজ আর পড়ায় মন বসবে না। ম্যাম চলে যেতে মা মেয়ে ঘরে এসেছে। আর্য ফোনে কথা বলছিল। ইশারায় তোয়ালে চাইল। তোয়ালে এনে দিতেই ফোন ছেড়ে বাথরুমে ঢুকেছে। কেমন যেন লাগছিল সমিতার। অন্যবার আর্যর ব্যবহারে যে উষ্ণতা থাকে, তার যেন আজ বড্ড অভাব। প্রতিবার কলকাতায় পা রেখেই যা হইচই শুরু করে। বাইরের জামা কাপড় পরেই মেয়ের সাথে খুনসুটি আর খুনসুটি। সমিতাই ঠেলে ঠুলে ফ্রেশ হতে পাঠায় তাকে। নিত্যদিনের খোলস ছেড়ে সেও তো আজ রঙিন প্রজাপতি। তার দিকেই কি ভালো করে দেখল আর্য? নিজের মনেই মাথা নাড়ল সমিতা। না, আজকের আর্য যেন বড্ড অচেনা, বড্ড শীতল। অফিসে কি কোনো ঝামেলা হলো? 1 সপ্তাহ কলকাতায় কাটিয়ে শনিবার রাতেই ফিরে গেছে আর্য। সোমবার তাকে জয়েন করতেই হবে। সপ্তাহের প্রথম দিনটাই সমিতারও বড্ড চাপ যায়। অলিকে স্কুলের জন্য তৈরি করে নিজেও চটপট তৈরি হয়ে নিল সে। বেরোনোর ঠিক আগেই দীপার ফোন। আজই একবার তার সাথে দেখা করতে চায় দীপা। খুব জরুরি কিছু বলার আছে। স্কুল ছুটির পর দেখা করবে বলেছে সমিতা। দীপা সে একই কলেজে ইংলিশ অনার্স নিয়ে পড়েছে। আর্য একই কলেজে ছিল, তবে তার বিষয় ছিল ফিজিক্স। আর্য আর দীপা স্কুল থেকেই বন্ধু। বলতে গেলে দীপাই তাদের প্রেমে অনুঘটকের কাজ করেছিল। ছুটির পর বেরিয়ে দেখল দীপা স্কুলের বাইরে দাঁড়িয়ে। একটু পথ হেঁটে দুজনে একটা কফি শপে এলো। সবসময় ফাজলামি করা দীপা আজ যেন একটু বেশি চুপচাপ। সমিতাই কফির অর্ডার দিল। বল, হঠাৎ জরুরি তলব? বলছি। দীপার কথাগুলো বিশ্বাস করতে পারছিল না সে। ভুরু কুঁচকে বলল, তুই ঠিক দেখেছিস?
তোর কি আমাকে অন্ধ মনে হয়? দীপার দিকে ভালো করে দেখল সমিতা। চোখের দিকে তাকিয়ে অবলীলায় মিথ্যে কথা বলতে পারে দীপা। তাকে ধরা খুব মুশকিল। পরে হাসতে হাসতে স্বীকার করে নেয়। কিন্তু আজ দীপা যেটা বলছে সেটা সত্যি হলে তার জন্য খুবই চিন্তার। সামান্য গম্ভীর হলো সে। দীপা, ইয়ার্কির একটা লিমিট থাকা উচিত। তুই কিন্তু সব ক্রস করে গেছিস। আমি ইয়ার্কি করব এরকম একটা ব্যাপার নিয়ে তুই আমাকে এতটা ইনসেনসিটিভ ভাবিস? তুই অন্য কাউকে তো দেখে থাকতে পারিস। প্লিজ সমী, আর্যর সাথে তোর আলাপ কলেজ থেকে। আমি ওকে স্কুল থেকে চিনি। ওটা আর্যই ছিল। ও দেখেছিল তোকে? হুম। আশ্চর্য তো, তোকে চিনতে পারলো না। পেরেছে নিশ্চয়ই, কিন্তু ওরা যেভাবে ছিল তাতে ওই সময় আমার সাথে কথা বলাটা ওর পক্ষে সহজ হতো না। যেভাবে ছিল মানে? কিভাবে? কি বলতে চাইছিস? সমী, ওরা খুব ক্লোজলি বসেছিল। আর্য আমাকে দেখেও মুখ ঘুরিয়ে নিয়েছে। সমিতার মাথা কাজ করছিল না এই মুহূর্তে। কি বলছে দীপা? ইকো পার্কের মতো ওপেন জায়গায় আর্য কোনো এক মেয়ের সাথে ইন্টিমেটলি বসেছিল? কেউ দেখে ফেলার ভয়ও নেই? আর্য কি তাহলে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে? বাড়িতে ফিরেও নিঝুম বসেছিল সে। রাস্তা থেকেই আর্যকে দুবার ফোন করেছে। দুবারই বিজি পেয়েছে। প্রায় 2 ঘন্টা হতে চলল। তাকে কল ব্যাক করেনি আর্য। কি মনে হতে আর্যর ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার চেষ্টা করল সে। না, আর্য পাসওয়ার্ড বদলে দিয়েছে। এত বছর দুজনে দুজনের কাছে কোনো কিছুই গোপন করেনি। আজ কেন এই গোপনীয়তার প্রয়োজন? কোন অপরাধের শাস্তি তাকে দিচ্ছে আর্য? হে ভগবান, এই সন্দেহ যেন সত্যি না হয়। টেবিলে রাখা বিয়ের ছবিটা বুকে জড়িয়ে হাউ হাউ করে কেঁদে ফেলল সমিতা। কী রে সমী, সন্ধেবেলা ঘর অন্ধকার করে বসে আছিস কেন? মায়ের ডাকে চমকে উঠল সে। চটপট ওড়না দিয়ে চোখের জল মুছে নিজেকে গুছিয়ে নিল। সুধা সব কটা ঘরের আলোই জ্বেলে দিয়েছে। ধূপ দেখাচ্ছে ঘরে ঘরে। ঠাকুর ঘরে ধূপ রেখে মেয়ের সামনে এসে বসল। কি হয়েছে রে? স্কুল থেকে অমন শুকনো মুখে ফিরলি? অন্যদিন তো ফিরেই চায়ের জন্য চিৎকার জুড়িস। আজ তাও না। কি হয়েছে বল আমায়। কিছু না মা। সোফা থেকে উঠে যাচ্ছিল সমিতা। সুধা হাত ধরে থামালো। সত্যি করে বল তো কী হয়েছে? বর্দার বাড়ি থেকে ফেরার পর থেকেই দেখছি তুই কেমন অন্যমনস্ক। স্কুলে কিছু হয়েছে নাকি? দুদিকে মাথা নাড়ল সমিতা। তাহলে? মায়ের দিকে দেখল সে। দুনিয়ার সব কিছু নিয়ে প্রশ্ন করলেও আর্যকে নিয়ে মায়ের মনে সন্দেহ আসবেই না, বা আসলেও মা এ নিয়ে প্রশ্ন করবে না। মেয়ে জামাইয়ের ভালোবাসা, ঝগড়া, মান অভিমান কোনো কিছুর মধ্যেই মা কখনো নাক গলায়নি। বছর 3 আগে বাবা চলে গেছে। সেই তখন মাকে জোর করেছিল এই বাড়িতে আসার জন্য। সাথে আর্যও বলেছিল, আমি বাইরে বাইরে থাকি, আপনি অলি আর সমীর কাছে থাকলে আমিও একটু নিশ্চিন্ত থাকব। সেই থেকে মা এখানে। আর সত্যিই তো, মা থাকায় সে নিশ্চিন্তে স্কুলে যেতে পারে। অলির দেখাশোনার লোক থাকলেও তার উপর নজর রাখার জন্য তো কাউকে দরকার। এই তো কদিনের জন্য মা বড় মামার বাড়ি গিয়েছিল। স্কুল মেয়ে সব নিয়ে নাজেহাল অবস্থা হয়েছে তার। এই মুহূর্তে আর্যের কথা মাকে বলা ঠিক হবে কিনা বুঝতে পারছিল না সে। মায়ের এমনিতেই নিঃশ্বাসের কষ্ট আছে। শীতকালটা খুব কষ্ট পায়। কিছু না বলে অলির পড়ার ঘরে চলে এলো সে। টেডি বিয়ার নিয়ে খেলায় মেতে আছে অলি। মেয়ের বইপত্র নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ দেখল। কালো কালো অক্ষর চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। মন বসছে না কিছুতেই। প্রায় 10টা নাগাদ আর্যর ফোন এলো। রীতিমতো কেজো গলায় বলল, ফোন করেছিলে দেখলাম। করেছিলাম তো। তোমার এতক্ষণ সময় হলো ফোন করার? ব্যস্ত আছি। বলো, কি বলবে? কথা ফুটছিল না সমিতার। কি নিস্পৃহ স্বরে কথা বলছে আর্য। তাহলে কি দীপার কথাই সত্যি? দ্বিধা ঝেড়ে বলেই ফেলল সে, তুমি পুনে যাবার আগের দিন দীপার সাথে দেখা হয়েছিল তোমার? কোন দীপা? কতজন দীপাকে চেনো তুমি? আমি দীপা ব্যানার্জির কথা বলছি। ওহো, হঠাৎ এই প্রশ্ন? কারণ আছে নিশ্চয়ই। ওর সাথে তোমার দেখা হয়েছিল কি? হ্যাঁ, হয়েছিল। তার মানে তুমি সত্যিই?
কার সাথে ছিলে তুমি? একটুক্ষণ চুপ করে রইল আর্য, তারপর কেটে কেটে বলল, আশা করি তোমার বান্ধবী তোমায় সবই বলেছে। শি ইজ ইন্টেলিজেন্ট এনাফ। তুমি কি বলছো তুমি নিজে জানো? একদম জানি। আমারও নিজের জীবনটা উপভোগ করার পুরো রাইট আছে। বিয়ের এত বছর পর এসব কি বলছো আর্য? আমাদের একটা 7 বছরের মেয়ে আছে। স্টপ ন্যাগিং। আমিও একটা রক্তে মাংসে গড়া মানুষ, আমারও কিছু চাহিদা আছে, সেটা দিয়া বুঝেছে। আমরা তাই একসাথে থাকবো ঠিক করেছি। তুমি আমার সাথে এটা করতে পারো না আর্য? আলবাত পারি। গত 3 বছরে কতবার এসেছো তুমি পুনেতে? আমি কলকাতায় গেলে তবে তোমাদের দেখা পাই। বিয়ের পর বলেছিলাম ওই প্রাইভেট স্কুলে চাকরি ছেড়ে পুনেতে এসো, আরও ভালো চাকরি পাবে। আসোনি। অজুহাত কী ছিল? তোমার বাবা মা অসুস্থ, তাদের কে দেখবে? বাবা মারা যাবার পর কি হলো? মাকে একেবারে বাড়িতে নিয়ে এসে তুললে। এখন কি চাও? আরও অপেক্ষা করি? কবে তোমার মাও? আর্য, প্রায় চেঁচিয়ে উঠল সমিতা। চেঁচিও না। আমার মাও তো দেশের বাড়িতে একা থাকে। কদিন খোঁজ নিয়েছ? আমার এই ফ্ল্যাটে আমার মা এসে থাকতে পারে না। কার জন্য? আমার জন্য? তুমি নিজেই তো বলেছিলে তোমার মা আমাকে মেনে নিতে পারেননি, তাই এখানে আসেন না। তুমিই বা কতটা চেষ্টা করেছিলে? যাই হোক, এত বছর ধরে তোমার মুখ চেয়ে সব সহ্য করেছি, আর নয়। আমি এবার এই সম্পর্ক থেকে মুক্তি চাই। আর্যর বলা প্রতিটা শব্দ হুল হয়ে বিঁধছে শরীরে। মাথা টলছিল সমিতার। কোনো মতে বলল, তুমি কি রিভেন্স নিচ্ছ আর্য? কোনো রিভেন্স নয়। আমি দিয়াকে ভালোবাসি, ট্রুলি, ম্যাডলি। আমার পক্ষে আর ফেরা সম্ভব নয়। সমিতার হাত থেকে পড়ে গেল ফোনটা। আরও কী সব বলে যাচ্ছে আর্য। শব্দগুলো ফ্যানের হাওয়ার সাথে পাক খেয়ে খেয়ে ঘরময় ঘুরে বেড়াচ্ছে। দুহাত দিয়ে কান চেপে ধরল সে। আর কিচ্ছু শুনতে চায় না সে, কিচ্ছু না। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির কুঁচিগুলো পরপর সাজাচ্ছিল সমিতা। আজ স্কুলের এক কলিগের বিয়ে। মাত্র কয়েক মাস হলো জয়েন করেছে মেয়েটা। পাত্রপক্ষে তারাই তড়িঘড়ি বিয়ের আয়োজন। চন্দনের উপর তুতে রঙের কলকা করা পিওর সিল্ক পরেছে সে। মুক্তোর হার দুল ব্যাগে নিয়েছে, ওখানে যাবার আগে পরে নেবে। আর্যর সাথে বিচ্ছেদের পর এই প্রথম সে কোনো বিয়ে বাড়িতে যাবে। সব কিছু স্বাভাবিক হতে বড্ড বেশি সময় লেগে গেল। তাও কি সব আগের মতো হয়েছে? আর কি সে কারণে অকারণে ঝর্ণার মতো হাসতে পারে? দেখতে দেখতে 5টা বছর তো হয়ে গেল। আত্মীয় বন্ধুদের অনেকে বলেছিল নতুন করে জীবন শুরু করতে। রাজি হয়নি সে। অলির কথা ভেবে পিছিয়ে এসেছে। শুধু কি তাই, সম্পর্কের উপর থেকে বিশ্বাসটাই যেন উঠে গেছে তার। আর্যকে নিয়ে একসময় মনে মনে বেশ অহংকার ছিল। বন্ধুরা যখন তাদের একসাথে দেখে লাভ বার্ডস বলতো, বুকটা কানায় কানায় ভরে উঠত। কোথায় রইল সেই ভালোবাসা? অলির কথাও কি একবারও মনে পড়ে না আর্যর? মাঝে মাঝে অলির দিকে তাকিয়ে বড্ড অপরাধ বোধ হয় তার। হয়তো বাবা মাকে ছেড়ে আর্যর সাথে গিয়ে থাকলে এরকম কিছু ঘটতো না। অলির জীবনেও সর্বদা ছায়া হয়ে থাকতো আর্য। আর্যর সম্পর্কে সব জানার পর মা আর অলিকে নিয়ে ফ্ল্যাট ছেড়ে তাদের পুরনো বাড়িতে চলে এসেছিল সমিতা। স্কুলের পর আজকাল প্রচুর টিউশন করে সে। বাড়ির একতলা 2টো ঘর ভাড়া দিয়েছে, আর একটা রেখেছে তার ছাত্রছাত্রীদের জন্য। ব্যাগটা গুছিয়ে মায়ের কাছে এলো সে। সুধা ওষুধের বাক্সে কি যেন খুঁজছে। মাকে দেখে বুকটা মুচড়ে উঠল সমিতার। তার ওই ঘটনার পর থেকে বেঁচে থাকার জন্য অবিরাম লড়াই করে চলেছে মা। সবসময় একটা ভয় কুড়ে কুড়ে খায় মাকে। মেয়ে আর নাতনিকে একা রেখে গেলে কি হবে তাদের? মাকে বোঝাতে পারে না সে কারুর জন্য কিছু আটকে থাকে না। সে কি স্বপ্নেও ভেবেছিল আর্যকে ছাড়া জীবন কাটাতে হবে তাকে? লাস্ট পিরিয়ডের পর আজ স্টাফ রুমে হইচই কাণ্ড। সাজগোজের পালা চলছে। এর মধ্যে নমিতাদি এসে সবার হাতে গরম গরম চায়ের কাপ ধরিয়ে দিচ্ছে। সাথে নোনতা বিস্কুটও আছে। সমিতাও সঙ্গে আনা ছোট্ট আয়নায় টুক করে মেকআপ সেরে নিয়েছে। হাড় দুল পরে নিতেই একেবারে রেডি সে। একপাশে বসে চায়ে চুমুক দিচ্ছিল। ইতিহাসের দিদিমণি রূপাদি এসে বেশ খানিকটা পারফিউম লাগিয়ে দিয়ে গেলেন তার শাড়ি ব্লাউজে। কে বলবে এটা স্টাফ রুম? নানা রকম সুগন্ধে মনে হচ্ছে এটাই বিয়ে বাড়ি। মনটা ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছিল সমিতার।
বিয়েবাড়ির হইচইয়ের মাঝে অলিকে একবার ফোন করে নিল সে। দিদা নাতনি দুজনে মিলে সিরিয়াল দেখছে এখন। 9:30 বাজলে দুজনকে খেয়ে নিতে বলল। ফোনটা ছেড়ে একবার ওয়াশরুমে গেছিল সমিতা। ফিরে এসে দেখল সবাই কোণের কাছে ছবি তোলা চলছে। ভিড়ের মধ্যে সে আর গেল না, একটু দূরে ফাঁকা জায়গা দেখে বসেছে। হঠাৎই কানে অতি পরিচিত স্বর, কেমন আছো? সামনে আকাশ ভেঙে পড়তে দেখলেও হয়তো এতটা অবাক হতো না সমিতা যতটা এই মুহূর্তে হলো। আর্য দাঁড়িয়ে সামনে। ব্যায়াম করা চেহারা বেশ ভেঙে গেছে, চশমা নিয়েছে, হালকা দাড়িও রেখেছে, কেমন যেন বুড়োটে বুড়োটে লাগে। অন্যদিকে মুখ ঘুরিয়েই উত্তর দিল সে, ভালো, তুমি? এই আছি, বসতে পারি এখানে? পাশের ফাঁকা চেয়ারটা দেখালো আর্য। সমিতা চুপ করে থাকাটাকে সম্মতি ভেবে নিজেই বসে পড়েছে। তোমার সাথে এখানে দেখা হয়ে যাবে ভাবিনি। উত্তর না দিয়ে হাসল সমিতা। কিছু বলবে না? কি বলবো? কিচ্ছু বলার নেই? না, আমার কিন্তু তোমাকে অনেক কিছু বলার ছিল। যদি তোমার হাতে সময় থাকে তাহলে একটু বাইরে যাবে? এখন? হ্যাঁ, অসুবিধা আছে? আমি এখানে আমার কলিগদের সাথে এসেছি। ওহো, ফেরার সময় যদি তোমার সাথে আসি? প্লিজ না বলো না, আমার সত্যিই অনেক কথা আছে। কি ভেবে আর না করতে পারল না সমিতা। আর্যর সাথে একই ক্যাবে ফিরছিল সে। ইস্টার্ন বাইপাসের উপরেই একটা ফ্ল্যাট আছে আর্যর। কলকাতায় এলে সেখানেই ওঠে সে। ফ্ল্যাটের কাছাকাছি এসে গাড়িটা থামাতে বলল। দরজা খুলে দিয়ে বলল, এসো। সামান্য বিরক্ত হলো সমিতা। এই রাত দুপুরে বউ বাচ্চার সাথে আলাপ করাবে নাকি? কড়া গলায় বলল, না, তোমার যা বলার এখানেই বলো। একটুক্ষণ চুপ করে তাকিয়ে রইল আর্য। অস্বস্তি হচ্ছিল সমিতার। কি বলতে চায় এই লোকটা? আর কি বলার বাকি আছে? জানালার কাঁচ খুলে একটা সিগারেট ধরালো আর্য। হয়তো স্বাভাবিক করতে চাইছে নিজেকে। বলল, আমি কেমন আছি জিজ্ঞাসা করলে না তো? করেছি, তুমি ভুলে গেছো? আমার জীবন নিয়ে সত্যিই কোনো কৌতূহল নেই তোমার? না, থাকার কথাও নয়। জানি তোমায় ভীষণ হার্ট করেছি, হয়তো বিনা দোষে। কিন্তু বিশ্বাস করো, দিনের পর দিন তোমায় না পেয়ে পেয়ে ওটাই আমার অভ্যাস হয়ে গিয়েছিল। অজান্তেই হেসে ফেলল সমিতা। কোনটা অভ্যাস? আমায় ছেড়ে থাকা নাকি অন্য কাউকে নিয়ে থাকা? জানি তুমি বুঝবে না, বোঝা সম্ভবও নয়। ভুল তো আমি করেছিলামই। সাজানো সংসার ছেড়ে হঠাৎ করে কি যে হলো আমার। বুকের ভেতরটা কাঁপছিল সমিতার। কি বলতে চাইছে আর্য? সে কি তাহলে অনুতপ্ত? ক্ষমা চাইছে তার কাছে? এত বছর পর এসবের কি কোনো অর্থ আছে? জানলা দিয়ে ঝিরঝিরে বাতাস আসছে। হারিয়ে যাওয়া স্মৃতিগুলো আজ আবার ফিরে আসতে চাইছে যেন। না চাইতেও বলে ফেলল সমিতা। এত বছর পর এসব কথা উঠছে কেন? সেদিন তো মনে হয়নি তুমি এতটুকু অনুতপ্ত। তখন বুঝিনি। বলতে পারো তোমার উপর জমে থাকা রাগ আমায় অন্ধ করে দিয়েছিল। যখন বুঝলাম তখন সব শেষ। শেষের দিকে দিয়াও বুঝেছিল। ওকে ভালোবেসে নয়, তোমার উপর রাগ করেই ওর প্রতি আকর্ষিত হয়েছিলাম। শেষের দিকে মানে? সরাসরি উত্তর দিল না আর্য। দিয়া চলে যাবার পর অনেকবার ভেবেছিলাম ফিরে আসি। মেয়েটাকে দেখতে খুব ইচ্ছে করত, তোমাকেও, কিন্তু সাহস হয়নি। কান্নায় গলা বুজে আসছিল সমিতার। তারও কি দেখতে ইচ্ছে করতো না আর্যকে? শুধু কি সে? স্বপ্নে বাবাকে দেখে চিৎকার করে কেঁদে উঠত অলি। কত কষ্টে যে মেয়েকে স্বাভাবিক জীবনে ফিরিয়েছে সে। তবু কি বাবাকে ভুলতে পেরেছে মেয়ে? আজও তো পুরনো অ্যালবাম দেখার ছলে বাবাকে ছুঁয়ে দেখতে চায় সে। আনমনে বলে উঠল, আমি ভেবেছিলাম তোমরা হয়তো। তাকে কথা শেষ করতে দিল না আর্য। দীর্ঘশ্বাস ফেলে বলল, খুব সুখে আছি, তাই না? না, সুখী হওয়া আর হলো না আমার। তবে আজ অনেক দিন পর একটু হলেও শান্তিতে ঘুমাবো। তোমায় এই কথাগুলো জানানোর বড় প্রয়োজন ছিল। মনটা খারাপ হয়ে যাচ্ছিল সমিতার। আর্যকে সুখী কল্পনা করে দিনের পর দিন কত যন্ত্রণা পেয়েছে সে। অথচ আজ যখন সে জানতে পেরেছে আর্য তার থেকে অনেক বেশি একা, তখন কেন সে আনন্দিত হতে পারছে না? কেন মনে হচ্ছে এর বিপরীতটা হলেই হয়তো ভালো হতো? কেন মনে হচ্ছে তার
এতদিনের লড়াই অর্থহীন হয়ে যাচ্ছে। সিগারেটটা শেষ করে জানালার বাইরে ছুঁড়ে ফেলল আর্য। সুমিতার দিকে তাকিয়ে ফ্যাকাশে হাসল। অনেক রাত হয়ে গেছে, চলো পৌঁছে দিয়ে আসি তোমায়। মায়া ভরা চোখে আর্যর দিকে দেখছিল সমিতা। সব ভুলে শুধু অলির কথা ভেবে কি আর্যকে আর একটা সুযোগ দেওয়া যায় না? আবার কি সব নতুন করে শুরু করা যায় না? হঠাৎই চোখের সামনের ভাঙাচোরা মুখটা ধীরে ধীরে বদলে গেল। 5 বছর আগের আর্য আবার তার সামনে। অলির উপস্থিতি ভুলেই আঙুল তুলে শাসাচ্ছে বউকে। নির্দ্বিধায় খসখস করে সই করছে ডিভোর্স পেপারে। দিয়ার কাঁধে হাত রেখে তাকে সম্পূর্ণ উপেক্ষা করে বেরিয়ে গেল পাশ কাটিয়ে। সেই মানুষটা কি সত্যি বদলেছে, নাকি দিয়ার সাথে বিচ্ছেদের জন্যই এই বদল? দুর্বল হতে গিয়েও নিজেকে সামলে নিল সমিতা। চাইলেই কি আর সব কিছু আগের মতো হয়? আর্যকে আজও সে ভালোবাসে, একথা সত্যি। তার সাথে সত্যি ওই অপমানগুলো। বাইরের ক্ষত মিলে গেলেও ভিতরের রক্তক্ষরণ তো আজও হয়েই চলেছে। নতুন করে ক্ষতবিক্ষত হওয়ার শক্তি আজ আর নেই। ব্যথাটুকু গোপন করে হাসল সে। আমি যেতে পারবো আর্য, একা চলার অভ্যেস আমার আছে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।